চুরির মামলা কত ধারাতে হবে, ডাকাতির মামলা কত ধারাতে হবে, দস্যুতার মামলা কত ধারাতে হবে, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। দেখেন, চুরির মামলা হবে দণ্ডবিধির 379 ধারাতে, দস্যুতার মামলা হবে দণ্ডবিধির 392 ধারাতে, এবং ডাকাতির মামলা হবে দণ্ডবিধির 395 ধারাতে। কিন্তু চুরির পরিচিতি আলাদা, ডাকাতির পরিচিতি আলাদা, দস্যুতার পরিচিতি আলাদা, এবং চুরির সাথে আত্মসাতের সম্পর্ক আছে, চুরির সাথে দস্যুতার সম্পর্ক আছে। প্রত্যেকটা ডাকাতির মধ্যে চুরি আছে, প্রত্যেকটা দস্যুতার মধ্যে চুরি আছে। তার মানে একটার সাথে আর একটা মিলে যায়। কোন অপরাধটা কিভাবে আমরা চিনব, কত ধারায় মামলা করব, এটা তো অপরাধের পরিচিতি বলে দিবে, অপরাধের উপাদান বলে দিবে। এই কারণে আমরা চুরির সাথে যার যার সম্পর্ক আছে তাদেরকে মিলিয়ে পড়ব। তাহলে চুরির সাথে সম্পর্ক আছে দস্যুতার, চুরির সাথে সম্পর্ক আছে ডাকাতির, চুরির সাথে আত্মসাতের আবার অনেক বেশি সম্পর্ক, চুরির সাথে আবার বিশ্বাসভঙ্গের অনেক বেশি সম্পর্ক। তাই আপনি যখন ন্যাচারালি কোনো ঘটনা দেখবেন, সেই ঘটনার সাথে দেখবেন কার উপাদানের মেলে। যদি উপাদানগত মিল থাকে সেক্ষেত্রে মামলায় আপনার জেতার সম্ভাবনা আছে। আর যদি মামলাটা শুরুতেই আপনি দুর্বল করে ফেলেন, অর্থাৎ দস্যুতা করছে, চুরি দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিঘ্ন হয়। আমি যেটা শুরুতেই বলতে চাই যে চুরি হবে অজ্ঞাতসারে, চুরি হবে অলক্ষ্যে, অর্থাৎ চোরকে আমরা চিনি না। চুরির ম্যাক্সিমাম মামলা দেখবেন অজ্ঞাত থাকে, তাই না? কে চোর তাকে আমরা চিনি না, তার মানে আপনার অজ্ঞাতসারে আপনার সম্পত্তিটা কেউ নিয়ে গেছে। কতজন ব্যক্তি নিয়ে গেছে, একজন না একাধিক, এইটা আদৌ আপনি জানেন না। কিন্তু যখন চুরিটা দৃশ্যমান হয়ে যাবে, অর্থাৎ কে নিচ্ছে, কে সম্পত্তিটা নিয়ে যাচ্ছে, এইটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা আপনি জেনেছেন, এইটা আপনার চোখের সামনে হচ্ছে, সেক্ষেত্রে চুরি যে কোনো সময় দস্যুতা বা ডাকাতিতে রূপান্তরিত হইতে পারে। এটা কিভাবে পারে বলেন? দৃশ্য আর অদৃশ্য, অর্থাৎ আপনার চোখের সামনে যখন ঘটনাটা ঘটতেছে, আপনি যখন দেখতে পাচ্ছেন কে কে হচ্ছে করতেছে, তখন এইটা আর চুরি থাকতেছে না, এইটা হয় দস্যুতা হচ্ছে, না হয় ডাকাতি হচ্ছে। যদি 1 থেকে 4 জন সংখ্যার ব্যক্তি এই সম্পত্তিটা নিয়ে যায়, সেক্ষেত্রে দস্যুতা হইতেছে। আর যদি 5 বা ততোধিক ব্যক্তি এই সম্পত্তিটা নিয়ে যায়, সেক্ষেত্রে ডাকাতি হইতেছে। তাহলে চুরি যে কোনো মুহূর্তে দস্যুতা বা ডাকাতিতে রূপান্তরিত হইতে পারে। যদি আমি দেখি চোরটা চেনা যায়, কে আমার সামনাসামনি আমার কাছ থেকে নিয়ে যাইতেছে, তাইলে চুরি করতে আসছে মিস্টার রহিম। মিস্টার রহিম চুরি করতে আসার পর আমি তার পিছন থেকে ঝাপড়াইয়া দইরা দেখি যে রহিম, এটা কি আর চুরি থেকে গেল? এটা কি কি হয়ে গেল? দস্যুতা হয়ে গেল। এরপর যদি দেখি রহিমের সাথে আরো 5 জন আছে, সাথে সাথে ডাকাতি হয়ে গেল। তাহলে চুরি যে কোনো মুহূর্তে, শব্দটা কিন্তু মারাত্মক একটা শব্দ, যে চুরি যে কোনো মুহূর্তে দস্যুতা বা ডাকাতিতে রূপান্তরিত হইয়া যাইতে পারে। প্রত্যেকটা দস্যুতার মধ্যে চুরি আছে, প্রত্যেকটা ডাকাতির মধ্যে চুরি আছে। এটা না, আচ্ছা, ব্রেসলেটের বাংলা চুরি, কাকুন বালা। ব্রেসলেট ইংরেজিতে শুনতে ভালো লাগে খুব। তাহলে আমরা চুরির সাথে আত্মসাতের সম্পর্কটা একটু বোঝার চেষ্টা করি, চুরির সাথে বিশ্বাসভঙ্গের সম্পর্কটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, মজার বিষয়, মানে এগুলো আসলেই মজার। চুরি এবং আত্মসাতের উপাদান একটা ছাড়া সবই এক, অর্থাৎ চুরিরও যে উপাদান, আত্মসাতেরও সেম উপাদান, একটা খালি ভিন্ন। চুরি হয় অজ্ঞাতসারে আর আত্মসাৎ হয় জ্ঞাতসারে, অর্থাৎ কে এই দ্রব্যটা নিয়ে গেছে সেইটা আপনার পরিচিত মহলের মধ্যে কেউ নিয়ে গেছে, আর এইটা আপনি জানেন, দ্রব্যটি কে নিয়ে গেছে এটা আপনি জানেন। এবং এই দ্রব্যটি যদি আপনাকে না বলে, দেখেন একটা বই, এটা কি বলেন?
একটা বই, এই বইটা আপনার সেরা বই। এই বইটা সেরা দেখেই অনেকে হাত দিয়ে নিতে চায় যে কি আছে একটু ভিতরে দেখি। এটা আমার বাসায় যদি ইমতিয়াজ যাইয়া আপনার থেকে লাইব্রেরি থেকে বইটা, এটা কিন্তু একটা অস্থাবর সম্পত্তি, এটা কিন্তু অপরের এটার নাম কি? অস্থাবর সম্পত্তি, তাই না? চুরির সাথে মেলে না? অপরের অস্থাবর সম্পত্তি। আপনার ইমতিয়াজ পড়তে পড়তে তার ভাল লাগছে, আমি বের হইতেই সে বের হয়ে চলে নিয়ে গেছে। এখন আমি বুঝতেছি না যে এইটা ইমতিয়াজ নিছে, একটু আগে ইমতিয়াজ ছিল, আমি বুঝতেছি না ইমতিয়াজের সাথে কি আমার একটা ভালো সম্পর্ক আছে না? তাহলে দেখেন অপসারণও কিন্তু হয়ে গেছে অস্থাবর সম্পত্তি, কিন্তু তারপরও এটাকে আমরা চুরি বলতে পারবো না, কারণ চেনা জানার মধ্যে চুরি শব্দটা ব্যবহার করা না যায়। অর্থাৎ এই ক্লাস থেকে আমাদের যদি কোনো কিছু চুরি যায়, এটা চুরি বলা যাবে না, মানে হারিয়ে যায়, সেক্ষেত্রে চুরি বলা যাবে না, বলতে হবে আত্মসাৎ হয়েছে। এই কারণে আত্মসাৎ হয়েছে যে আমাদের এই কতিপয় ব্যক্তি ছাড়া এইটা নেওয়ার মতো লোক এখানে ঢোকারই তো অনেকের সাহস নাই, তাই না? ব্যাপারটা কি বুঝাইতে পারতেছি? তাহলে সেনাদানার মধ্যে যখন ক্লাসে কোনো কলম হারাইলে কি চুরি হয় না আত্মসাৎ হয়? কেন আত্মসাৎ হয়? চেনা জানার মধ্যে যখন ঘটনাটা ঘটেছে। তাইলে এইটাই হচ্ছে জ্ঞাত সারে আর অজ্ঞাত সারে। অর্থাৎ যদি আপনার অজ্ঞাত সারে কেউ এটা নিয়ে যায়, কে নিছে এটা আপনি জানেন না, সেক্ষেত্রে চুরি হয়ে যাবে এই বইটা যদি কে নিয়েছেন আপনি জানেন না, আর যদি বুঝতে পারেন এইটা নিয়ে গেছে সাগর বা ইমতিয়াজ নিজে, আত্মসাৎ হচ্ছে। তার মানে আত্মসাৎকারীর সাথে আপনার একটা কি দহরম মহরম একটা সম্পর্ক আছে, চেনা জানা একটা সম্পর্ক আছে। আত্মসাতের মধ্যে আমরা কি বাইরের লোক ঘরে ঢুকতে দিব লাইব্রেরির মধ্যে, নাকি ইমতিয়াজকেই দিব? সে কি আমার কি কাছের লোক না? আমি কি বুঝাইতে পারতেছি? তাই কাছের লোক যখন কোনো অস্থাবর সম্পত্তি, অপরের অস্থাবর সম্পত্তি অপসারণ করবে এবং জ্ঞাত সারে আপনি যদি বুঝতে পারেন এটা কে নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা চুরি থেকে আত্মসাৎ হয়ে যায়। চুরি হয় অজ্ঞাত সারে, আত্মসাৎ হয় জ্ঞাত সারে। কেটা খাইতেছে এটা আমি জানি। তা আমার এই বইটা ইমতিয়াজ নিয়ে দেখতেছে যে এইটার মধ্যে অনেক ধরনের দর্শন আছে। এটা আছে না? এটাই ভুল বলতেছি? এটা ভালো। এরপর এইটার মধ্যে আছে এই আত্মহত্যা আছে, এইটার মধ্যে আছে ভীতি প্রদর্শনের মাধ্যমে স্বীকারোক্তি, এটার মধ্যে ব্যভিচারও আছে। ইমতিয়াজের ভাল লাগছে পড়তে। আর বইয়ের যে সেরা অংশ দেখে বুঝতে যে এইটা এত ছিড়তো না, যদি কেউ রে দিত এইটা এত ছিড়তো না, তার মানে বইটা আমাকে দিবে না, আমি বাসায় নিয়ে একটু পড়ি। ইমতিয়াজ পড়তেছে, তাই ইমতিয়াজের বাসায় আবার সাগর গেছে। সাগর যাওয়ার পর বলতে যা রে ইমতিয়াজ, এই বইটা তো এটা তো অনেক ভালো বই। ইমতিয়াজ বলতেছে তুই তো খা, আমি তো খাই। সাথে সাথে ইমতিয়াজ সাগরকে বইটা দিয়ে দিছে, আবার চুরিতে রূপান্তরিত হয়ে গেছে। আত্মসাৎ আবার যে কোনো মুহূর্তে কি হইতে পারে? চুরিতে রূপান্তরিত হইতে পারে। অর্থাৎ আত্মসাৎকৃত সম্পত্তি যখন নিজে ভোগ দখল করবেন তখন তা আত্মসাৎ, আর যদি অপরকে দিয়ে দেন, অপরকে ভোগ দখল করতে দেন, চুরি। তাহলে আত্মসাৎ যে কোনো মুহূর্তে কি হইতে পারে? চুরিতে রূপান্তরিত হইতে পারে। একটা ঝামেলায় আছি না বলেন? আসলে নিজে ভোগ করলে আত্মসাৎ, আর নিজে খেয়ে অপরকে একটু খাওয়ালে, যে সম্পত্তি নিজের নয় অপরের, ওইটা যখন আমি তাকে, তার মধ্যে আমার সাথে কি একটু জানাশোনা আছে। তাই ক্লাসে কোনো কিছু হারাইলে চুরি বললে কিন্তু ফেরত পাওয়া যাবে না। বলবেন যে আমার একটা কলম আত্মসাৎ হয়েছে, কে নিচু দাও, এইটা বললে কিন্তু ফেরত পাওয়া যায়। কিন্তু শুরুতেই আপনি বলতেছেন আমার একটা জিনিস চুরি হয়েছে। চোর কি সে কেউ চোর সাজতে চায়? বলেন এমনি দুষ্টমি করেও তো একজনের জিনিস আরেকজন নেয়। আমার একটা বই চুরি হয়েছে স্যার, বলেন তো কি হবে? এখন দেখা যায় যে বইটা পরে নিচে ফেলায় দেয়, আমি তো খাইতে পারি না, তোরেও খাওয়াম না, আমার চোর কইলে কেন? আমরা কিন্তু এটা আর বলবো না। আমরা বলবো আমাদের কোনো কিছু ক্লাস থেকে যদি হারিয়ে যায় তাহলে কি? আমার কিন্তু অনেক বই এখানে হিজিবিজি বই ছিল, অনেক বই আত্মসাৎ হয়ে গেছে। আমি এগুলা মনে করছি যে গনিমতের মাল নিয়ে যাও, এবং আমি আমার পাপ মোচন করতেছি। আমি যেগুলা করছি আমার সাথে আপনারাও সেইগুলা করেন।
খুবই ভালো, মানে তাহলে দেখেন চুরির ক্ষেত্রে মাথায় রাখতে হবে 5টা সরহ অজগর, 5 অয়ে চুরি হয়। বলেন 5 অয়ে চুরি হয়। অপরের অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অসাধু উপায়ে অপসারণ করলে চুরি হবে। অপরের অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অসাধু উপায়ে অপসারণ করলে চুরি হবে। অপরের অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অপসারণ করলে, অসাধু উপায়ে অপসারণ করলে চুরি। তাহলে আমি আঙ্গুলের এক একটা করে নামামো, আপনারা এক একটা অজগর বলবেন, ঠিক আছে? রেডি? তাহলে একটা নামাইলাম। দেখেন অসম্মতিতে অসাধুভাবে অপসারণ। বলেন অসম্মতিতে অসাধুভাবে অপসারণ। রিল্যাক্স। আবার 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 ওকে না, আমি কিন্তু নামাই নাই। এই নামাই নাই তো, আঙ্গুল তো সবগুলাই উঁচা আছে। নামানোর পর বাবা রিল্যাক্স। আবার অস্থাবর একদম রিল্যাক্স। তাহলে বলেন অপরের অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অসাধু উপায়ে অপসারণ করলে চুরি হয়। রিল্যাক্স। পাইছি না? ঠিক আছে। এইটা যদি শুরুতে আমাদের অজগর বাদ দিয়ে অপরের পড়াইতো, বলে আমটি আমি খাবো পেরে, কার আম যে পাইরা খাবে, এইটা আর কয় নাই। অজগরটি আসছে তেরে। রিল্যাক্স। দেখেন অপরের মানে অন্য কারো দখলে থাকা সম্পত্তি। অপরের মানে কি বলেন? অন্য কারো দখলে থাকা সম্পত্তি। অন্য কারো দখলে থাকা অস্থাবর সম্পত্তি। বলেন অসম্মতিতে বা সম্মতি ব্যতীত অসাধু উপায়ে বা আইন পন্থা ব্যতীত বা বেআইনিভাবে অপসারণ বা হস্তান্তর বা নিয়ে গেলে তাকে চুরি বলে। তাহলে অন্য কারো বা অপরের, তাই তো? তাহলে অন্য কারো দখলে থাকা অস্থাবর সম্পত্তি অসম্মতিতে বা সম্মতি ব্যতীত অসাধু উপায়ে বা আইন পন্থা ব্যতীত বা বেআইনিভাবে অপসারণ হস্তান্তর বা নিয়ে গেলে তাকে চুরি বলে। বাবা এতক্ষণ ধইরা কি আমি এটা বুঝাইতে পারি না যে স্থাবর সম্পত্তি চুরি করা যায় না? স্থাবর সম্পত্তি কি করা যায় না? চুরি করা যায় না। স্থাবর সম্পত্তি বিশ্বাস ভঙ্গ করে নিয়ে যাওয়া যায়। স্থাবর সম্পত্তি আত্মসাৎ হয় না। স্থাবর সম্পত্তি কি হয় না? আত্মসাৎ হয় না। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে হইতে পারে বিশ্বাস ভঙ্গ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? অনেকে কিন্তু এটা বোঝে না। অনেকে আত্মসাৎকে বলে স্থাবর অস্থাবর উভয়, তারা ভুল বলে। আত্মসাৎ অস্থাবর সম্পত্তি হয়, আমি বুঝাইতে পারছি। চুরি দেখবেন চুরির উপাদান আর আত্মসাতের উপাদান সিমিলার, একদম সেম। ওখানেও 5টা, এখানেও 5টা। খালি না জ্ঞাত আর অজ্ঞাত, জ্ঞাত আর অজ্ঞাত দুইটাই অসম্মতিতে। আপনি তো বই আমারে বইলে নেন নাই, না বইলে ভাল লাগছে নিয়ে গেছেন। পরে আমি বুঝলাম যে আরে আমার সুডু ভাই বইটা নিয়ে গেছে, যাক সুডু ভাই তো দিয়ে যাইবে। আরে এরপরে যতক্ষণ আপনি না দিতেছেন আপনি আত্মসাৎ করতেছেন। এরপর যদি দিয়ে যান আপনি কোনো অপরাধী করেন নাই,
কিন্তু আপনি যদি আরেকজনকে ব্যবহার করতে দেন আপনি চুরি করেছেন। আমি বুঝাইতে পারছি? তাহলে চুরির উপাদান কয়টি? 5টি উপাদান আছে। তাহলে 5টি উপাদান কি কি আছে বলেন? মানে ওই বলে চুরি বলে, শেষে এসে বলতে চুরি বলে। যারা এই 5টা এখনো বলতেছেন না, লিখতেছেন, তাদের কিন্তু আঙ্গুলে কিন্তু চাপ দেবো, কলম ঢুকায় একটু পরে। আর 15 দিন আছে পরীক্ষার। বলছি সেরুরা পড়েন, ফেরেন। 15 দিনে পাশ করা সম্ভব, আমি বলছি না? 15 দিনে যারা এই ধরনের কথা বলতেছে যে সম্ভব না, আরে ভাই সফল হয়ে গেলে কত কিছু মনে হয়। আপনি যে কাকতালীয় ভাবে সফল হয়েছেন সেটাও ভুলে যায় অনেকে। আমার কথা বুঝছেন? আরে হাম্বি তাম্বি এই সেই কত তো লোক দেখলাম, আমি এই হয়ে গেছি সেই হয়ে গেছি। আরে যে ছেলেটা এখনো সার বানানে ভুল করে সেও তো অ্যাডভোকেট হয়ে গেছে, সে হইলো কেমনে? সে তো 3 ঘন্টাও পরে নাই আমার দেখা মতে, সে অ্যাডভোকেট হইলো কেমনে? আপনি নাইলে 18 ঘন্টা পরে ফাটাই দিয়েছেন। আমি বুঝাইতে পারতেছি কথা? তাহলে ছোট্ট যে কোনো একটা বই আমার যেটা আমি আপনাদেরকে দিয়েছি, এই 15 দিন পড়া শেষ করেন। ওই বইয়ে যা আছে ওইটা ভুল করেন না, তাইলেই পাস হবে। আমি বুঝাইতে পারছি কথা? ওই বইয়ে যেটা আছে ওইটা ভুল করা যাবে না। যে ছুটি ওইটা পড়তে বলছি ওইটুকুই পড়েন, আর পড়েন না কোনো কিছু। ওর মধ্যে থেকে তথ্য আসলে আপনি যদি না পারেন সেটা অমার্জনীয় অপরাধ হবে। তাহলে ওইটুকু পড়তে 15 দিন লাগে? আমার দেখা অনেক লোককে দেখছি যাদের মুখস্থ বিদ্যা ভালো, তারা একদম মুখস্থ করে দিচ্ছে, ওইটা হয়ে গেছে। আবার বলে এইটা আপনি ভর্তি করানোর জন্য বলেন, এরকম না কিন্তু। বিলিভ মি, 15 দিনে পরে পাশ করছে অনেক লোক দেখছি। আর আপনি কেন নিজেকে 15 দিনে পাশ করার চিন্তা করতেছেন? আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছেন, আপনি এতদিনে তো টুকটাক পড়াশোনা করছেন, আপনি কেন এটারে 15 দিন মনে করেন? আমি কি বুঝাইতে পারতেছি এখনো সম্ভব না বলেন? তো একটু ভালো করে সবগুলো ধারা যেগুলো আছে এই বইটার মধ্যে নিখুঁত করেন। অপরের অস্থাবর সম্পত্তি বলেন, অসম্মতিতে অসাধু উপায়ে অপসারণের নাম চুরি। চুরি আছে, চুরির উপাদান, চুরির সংজ্ঞা, চুরির বৈশিষ্ট্য, চুরির শর্তাবলী 378। কত ধারায় চুরির সংজ্ঞা আছে? আর চুরির মামলা হবে 379-তে। চুরির চার্জ যাবে 379-তে। চুরির চার্জ যাবে কততে? 379। চুরির মামলা হবে কততে? 379। চুরির সাজা, দণ্ড, শাস্তি, সেন্টেন্স, পানিশমেন্ট 379। চুরির উপাদান আছে কততে? 378-এ আছে। চুরির সংজ্ঞা আছে কততে? 378। চুরির বৈশিষ্ট্য আছে কততে? চুরির শর্তাবলী, চুরির শাস্তি, চুরির চার্জ। রিল্যাক্স। এখন 379-তে চুরির সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ দেখলে মাখামাখি করেন না, 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। কিন্তু প্রশ্নতে এক কাঠি সরেস হয়ে গেছে। প্রশ্ন এক কাঠি সরেস হয়ে জিজ্ঞেস করছে, খেয়াল করেন, শাস্তির মাত্রা বুঝেন। 1 মাত্রা, 2 মাত্রা, 3 মাত্রা, 4 মাত্রা বুঝেন। প্রশ্ন করা হয়েছে চুরির সর্বোচ্চ শাস্তি কি? উত্তর দিয়ে না, খবরদার। অপশন ছাড়া এখন আর উত্তর দেওয়া যাবে না, বলতে হবে অপশন দেন। ওকে? চুরির আবার প্রশ্ন করব এই কয়দিন অন্তত, প্রশ্ন করব কত ধারায় আছে, জিজ্ঞেস করবেন কোন আইনের। দুইটা জিনিস, একটা হলো যাবেন কি অপশন উত্তর দেওয়ার আগে, আরেকটা যদি জিজ্ঞেস করি যে 5 ধারা আপনার হচ্ছে 5 ধারায় কি আছে, আপনার মনের মতো উত্তর দিয়ে না, জিজ্ঞেস করবেন কি কোন আইনের। এইটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ, কারণ সকল ধারার মধ্যে কি আছে? 5 ধারা আছে। আর আমি আপনার একটা তালের কৌতমনু 5 ধারায় কি আছে, আপনিও একটা উত্তর দেওয়া শুরু করলেন। প্রশ্নটা ভুল না? ইদানিং কিন্তু এই ধরনের ভুল প্রশ্ন ফেসবুকে ভাসতেছে, প্রচুর ভুল প্রশ্ন। কয় দণ্ডবিধি 302 ধারায় লাইন আছে কয়টা? 299 ধারার লাইন কয়টা? এই ধরনের প্রশ্ন করতেছে। এই আবুল মার্কা মাথা দিয়ে কিন্তু বার কাউন্সিল প্রশ্ন করবে না, আমি বুঝাইতে পারতেছি। তাই সব প্রশ্ন দেখলেই ঝাঁপায় পড়েন না, সরকারি প্রশ্নগুলো শেষ করেন। সব প্রশ্ন দেখা ঝাঁপায় পড়েন না। আরে এইটা 100টা প্রশ্ন দিবে, আবুলের রে আবুল, এটা পরীক্ষার পরে বুঝবেন কত বড় আবুল।
নিজে আবুল হইয়া পরে আর এক আবুল চিনতে পারবেন। আমার কথা কি বোঝেন না এগুলা? আমি তো আবুলকে বলতেছি, কাউকে আমি আঘাত করে কথা বলতেছি না। সরকারি প্রশ্নগুলো শেষ করতে হবে, ওকে? যাই হোক, আপনারা অনেক মহান, আপনারা অনেক ভালো। তাহলে চুরির সর্বোচ্চ শাস্তি কত বছরের? আবার আবার দোষ কি বুঝাইলাম এতক্ষণ বলেন? আমি কিন্তু লাইফ টাইপ কেটে আমি চলে যাবো, আমার ভালো লাগে না এগুলা। চুরির সর্বোচ্চ শাস্তি, থ্যাংক ইউ, ক 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড, খ 3 বছরের সশ্রম কারাদণ্ড, গ 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, ঘ অর্থদণ্ড সহ 3 বছরের সশ্রম কারাদণ্ড। অর্থদণ্ড সহ 3 বছরের সশ্রম কারাদণ্ড। কেন কেন? সর্বোচ্চ চেয়েছি, তাহলে শাস্তির মাত্রা অনুযায়ী অর্থদণ্ড সহ 3 বছরের সশ্রম কারাদণ্ড। চুজ দ্য বেস্ট অ্যান্সার। গত বছর 22 সালে প্রতারণার সর্বোচ্চ শাস্তি কি, এরকম একটা প্রশ্ন আসছে। সব 1 বছর দেওয়া। আপনাকে স্যার পরীক্ষার হল থেকে বাইরে গিয়ে মনে হইলে যে এত জমজ ভাই কেন? জমজ ভাইদের মনে হচ্ছে না? এবার দেখেন, আর এক কাটি সরেশ প্রশ্ন করেছে। বিরক্ত হইতেছেন? পড়ানোর ওগুলা পড়ে নিবেন, যা আছে ওগুলা পড়তে পারবেন, এত বোঝানোর কিছু নাই। ঠিক আছে, আর এক কাটি সরেশ প্রশ্ন হয়েছে। দেখেন, চুরির সর্বনিম্ন শাস্তি কত বছর? অপশন 3 বছরের সশ্রম কারাদণ্ড, 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড, 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড। অর্থদণ্ড সহ 3 বছরের সশ্রম কারাদণ্ড, 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড। কেন কেন? সর্বনিম্ন চেয়েছে, শাস্তির মাত্রা দিয়ে সর্বোচ্চ সর্বনিম্নকে বুঝবো, এবং এর সাথে যদি আবার অর্থদণ্ড যুক্ত হয়ে যায় শাস্তির মাত্রা বেড়ে যায়। এইটুকু মাথায় রেখে পরীক্ষার হলে যাইতে হবে, এত বিদ্যা বুদ্ধির কোনো দরকারই নাই, বুঝি আমি। এইটুকু মাথায় রেখে পরীক্ষার হলে, নাইলে কিন্তু হবে না। সোহেল পরীক্ষা দেন নাই, এইরকম প্রশ্ন পান নাই? যেখানে দক্ষতা দেখানোর দরকার নাই সেখানে কলমটাকে সুন্দর করে বৃত্তটা ভরাট করে দিয়েছেন। প্রশ্ন দেখলেই বুঝবেন কোথায় উচ্চতর দক্ষতা। 3 বছরের কারাদণ্ড, চুরির সর্বোচ্চ শাস্তি। শ্বাস হইতে পারে না। যে পড়াইছে সে কে আমি জানি, সে অসুস্থ। আমারই স্টুডেন্ট ম্যাক্সিমাম, এবং আমি তাকে একসময় তার কাছ থেকে পালাই গেছি যে এটা আমি বুঝাইতে পারবো না। তাহলে আমার কিন্তু এইগুলো টপিকস না, আমার হইলো গৃহ। এত খবর আপনাদের কাছে থাকে, মানে কেমনে সম্ভব? আমি তো বুঝি না। আমার বাসগৃহ, এ খবর আপনাদের কাছে, আমি যেটা জানি না। তাহলে বাসগৃহ, তাহলে বাঁশ দিয়ে যে গৃহ বানায় সে গৃহ বাঁশের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আবার যা ইট, বালু, সিমেন্ট, তাঁবু, জাহাজ, নৌযান, এগুলো আবদ্ধ সম্পত্তি সংরক্ষণের জায়গা, এগুলো বাসগৃহে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, বাস সব জায়গায় আছে। তাহলে বাসগৃহ আর বিশ্বাস, দেখেন বিশ্বাসের জায়গা থেকে যখন চুরি হয় তখন কিন্তু কষ্ট লাগে না? বিশ্বাসের জায়গা থেকে চুরি হইতে পারে কিরকম? স্ত্রীর বিরুদ্ধে তো চুরির মামলা হবে না 27, তাই তো? এছাড়া ভিত্তের বিরুদ্ধে হবে। তাহলে ভিত্তের কাছে আমরা বুয়াদের কাছে আমাদের ঘরের চাবি রেখে যাই না? যাই না? তারপর হচ্ছে দেখা যায় যে আমাদের যে ম্যানেজার থাকে তার কাছে আমাদের চাবি থাকে না? এই কেরানি, ম্যানেজার, চাকর বাকর, ভিত্ত একটা বিশ্বাস বাহক, বিশ্বাসের জায়গা। যাও টাকাটা ব্যাংকে জমা দিয়ে আইসো,
তাহলে সে একজন বাহক না, বিশ্বাসের জায়গা না? যার তার কাছে তো আমি টাকা দিচ্ছি না। তাহলে বিশ্বাসের জায়গা থেকে চুরি করলে, বসত ভিটা থেকে চুরি করলে এর সর্বোচ্চ শাস্তি 7 বছরের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ওকে, এইটা 380, 381, 380 বসত ভিটা। 380-র নাম কি বলেন? বসত ভিটা। 381 হলো বিশ্বাস। বাবা বাবা সম্পত্তি সংরক্ষণ যেখানে করেন সেখানে তালা মারেন না? বিশ্বাস কিন্তু একটা ভয়ঙ্কর লকার, কাউরে কইও না, বইল না কিন্তু কাউরে। বিশ্বাসটাও কি একটা ভয়ঙ্কর লকার না? এই লকার আপনি আপনার কাছে কি জিম্মা রাখতে বলছে না? বিশ্বাসটাকে জিম্মা রাখতে বলছে, আর কেউ বইল না, এবার সুযোগ পাইছি, এই সুযোগ পাইছি, এটা নিষেধ করছে যে বিশ্বাসটাও আপনি আবদ্ধ করে রাখেন এই লকার থেকে। আমি বুঝি কি বলেন, লকার থেকে যখন কেউ কিছু নিয়ে যাবে, বিশ্বাস তো একটা লকার, তাই না? লকার থেকে যখন নিয়ে যাবে শাস্তির মাত্রা বেড়ে যায়, 7 বছর হয়ে যায় সশ্রম বা বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তাহলে বসত ভিটা, বসত ভিটা বলতে তাঁবু, জাহাজ, নৌযান, সম্পত্তি সংরক্ষণের জায়গা এবং এই দোকান। এখন খুব দুঃখজনক বিষয়, দোকান থেকে চুরি হইলে 7 বছর হবে না 3 বছর হবে, এই নিয়ে আধ্যাত্মিক কথা হয়েছে। কিরকম? যেমন ওই যে ওনার একজন শিক্ষক আছে, ওনার শিক্ষক বলতেছে, বেটা দোকানটা হলো ফুটপাতের দোকান। ফুটপাতের দোকান ঠিক আছে, ফুটপাতের দোকান দেখে 3 হইছে, যদি এইটা তোমার ওই যে এগুলারে কি বলে সুপার শপ হইতো তাহলে 7 বছর হইতো। মানে কোথায় মাথা এদের ঠিক আছে। তাহলে দোকান থেকে চুরি করলে কত বছরের শাস্তি হবে এইটা আগে আমাদেরকে বুঝতে হবে। বিরক্ত হচ্ছেন? তাহলে দোকানটা হলো কি বলেন, ফুটপাতের দোকান। এরকম না, দোকান একটা সম্পত্তি সংরক্ষণের জায়গা, আবদ্ধ জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান। ওইখানে টাকা রাখছে মানুষ, দেখেন নাই দোকান টোকান পুড়ে গেছে, কত টাকা পুড়ে গেছে, তাহলে ওইটা সম্পত্তি সংরক্ষণের জায়গা না? দোকানের মধ্যে আমাদের থাকে না, কি বলে এটা? আরে বাবা সিন্ধুক, থ্যাংক ইউ। আরে স্যার থ্যাংক ইউ, সিন্ধুক। তাহলে অপশনে যে প্রশ্নটায় 3 বছর আছে এটা সরকারি প্রশ্ন, অপশনে 7 বছর প্রশ্নটার মধ্যে নাই। তার মানে কোনো সাংঘর্ষিকতা তো তৈরি করতেছে না। 7 কি কাজটা বানাইবেন? কয় 7 যেহেতু নাই তাহলে 5 বছর দাগাবা। জিগেলাম কেন, জিগেলাম কেন? কয় না 7 যেহেতু নাই তাহলে বিচারক তো 5 বছরও দিতে পারে। অপশনে 7 নাই দেখে 3 বছর চুজ দ্য বেস্ট অ্যান্সার উত্তর হবে। যদি অপশনে 7 বছর থাকতো তাহলে দোকান থেকে চুরির শাস্তি 7 বছর হইতো। এইটুক কমন সেন্স অনেকের মধ্যে নাই। অপশনে যেটা নাই ওইটাকে আপনি প্রশ্ন কাইটা বলবেন এক্সকিউজ মি স্যার ঠিক আছেন, বলে কি হয়েছে? বলে আপনার অসহযোগিতার কারণে আমি এই প্রশ্নের উত্তরটা দিতে পারছি না। বলে কেন বাবা কি হয়েছে? বলতেছে যে আপনি চাইলে 8 নাম্বার 10 নাম্বার দিতে পারতেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটা না দিয়া আপনি 11 নাম্বার অঙ্ক দিচ্ছেন, এটা তো ঠিক না। যেখানে আপনি মনে করতেছেন 7 বছর উত্তর হবে, সেই জায়গায় 3 বছর বেস্ট উত্তর আছে না? এইটা আপনি কাইটা কি 7 বছর বানায় বৃত্ত বরাট করে দেওয়া উচিত না 3 বছর দেখানো উচিত? 5 বছরে যে যাচ্ছে সে আসলেই পাকছে না। হয়তো সে ধরেন 2-1 আছে যে এই লাইনে অ্যাডভোকেট হয়ে গেছে, অ্যাডভোকেট হয়ে যাওয়ার পর পিছনে সে কিছুই করে না, সারাদিন খালি ধ্যানে ছিল, এই ধরনের গল্প করে যে সারাদিন আমি ধ্যানে ছিলাম, আমি পিছনে কিছুই করি নাই, আমি খালি ধ্যানে 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 এগুলো আয়ত্ত করছি, এরকম গল্প করে। তারা 2-4 5 বছর দাগাইতে পারে, কারণ তাদের ধ্যানে অনেক কিছু পাওয়া যাইতে পারে। আমি বলতেছি ভুল আছে, হইতেই পারে না 5 বছর, এইসব আধ্যাত্মিক কথাবার্তা হইতে পারে না। আমি বুঝাইতে পারছি? তাহলে চুজ দা চুরি সর্বোচ্চ শাস্তি, চুজ দা বেস্ট অ্যান্সার কত বছর? 3 বছর। যদি অপশনে ওইখানে 7 থাকতো 7 বছর দাগাইতাম, যেহেতু 7 বছর অপশনে নাই তাই 3 দাগাবো। আমি বুঝাইতে পারছি? এর চাইতে আর ভালো ব্যাখ্যা নাই। আমি তো বলতেছি বিতর্ক আছে, তারপর কোথায় বিতর্ক আছে আমাকে জানানোর প্রয়োজন নাই। দণ্ডবিধিতে চুরির কোন ধারায় 5 বছর শাস্তি পাইছেন? তাহলে লর্ড ম্যাকুলিদের বরিহার করেন,
আমি বারবার বলতেছি এই নিয়ে বিতর্ক নাই, যেহেতু বিতর্ক আছে আপনাকে একটা সরকারি প্রশ্নে মার্কস পাইতে হবে, পাস করতে হবে। একটা বইয়ের ভুলের কারণে যদি ওই প্রশ্নটা আপনি আবারও ভুল করেন হবে না। তবে দোকান থেকে চুরির শাস্তি যেহেতু 7 বছর নাই, সেহেতু 3 বছর। যদিও অপশনে 7 বছর থাকতো 7 বছর জায়গাইতাম, এর কোনো ব্যত্যয় নাই। আমি শেষ দোষ। দেখেন, আমি নর্মাল অ্যাবনর্মাল চুরি বুঝি না। বসত বিটা পিরাম, কিন্তু বসত বিটা থেকে চুরি করলে 7, মামলা হবে কত দাঁড়ায়? 380। ওকে, এরপর তাবু থেকে চুরি করলে, জাহাজ থেকে চুরি করলে 380। তারপর হলো আপনার বসত ভিটা, বাড়িঘর, অট্টালিকা, নৌকা, না নৌকা বসত ভিটার অন্তর্ভুক্ত হবে না, নৌকা জাহাজের অন্তর্ভুক্ত হবে না। নৌকা থেকে চুরি করলে 3 বছর, মাথা ঠান্ডা বাবা। একটা গাড়ি দেখেন, চুরির আরো মজা। বিতর্ক নিয়ে কথা বলে, বিতর্ক যেটা বলতেছি বিতর্কিত, সেটা নিয়ে এত কেন বলতেছি না? এটা বিতর্কিত, এটা বিতর্কিত, এটা অ্যাভয়েড করেন। যেটা আমি বলতেছি এইটা কি আপনার কি বানায় বলতেছি মনে হয়? 5 বছর যারা বলতেছে আবেগে বলতেছে, বারবার বলতেছি, এবং তারা কারা সেটাও আমি জানি। বাবা আপনারা এখান থেকে তো অ্যাডভোকেট হবেন কেউ কেউ, তা আপনারা কতটা জানেন এটা আমি জানি না। কারণ আপনি অ্যাডভোকেট হওয়ার পর কিসের নাদিম স্যার আর কাছে গুলি এর তো গোলায় খাই আইছি, আমি তো খাইতাম এর গোলায়, এরকম বলবেন যায়। এরপর আপনি অ্যাডভোকেট হওয়ার পর বলতেছেন বাবা ওইসব কিছু না, আমি ডেনে পাইছি 2 বছর। তোমরা মানো? আজকে লাইভ কেটে দিতে হবে আপনাদের কারণে। দোষ, আপনারা অন্যায় করতেছেন আমার সাথে। তাহলে দোকান থেকে, নৌকা থেকে চুরি হইলে কিন্তু হচ্ছে না, জাহাজ থেকে হচ্ছে। আর যদি ভিত্ত চুরি করে কত বছর? তার মানে এই শব্দগুলো যখন বলতেছে তখন কিন্তু 7 হচ্ছে। আর নর্মাল চুরির সর্বোচ্চ শাস্তি কত বছর? 3 বছর। এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে। আমি বুঝাইতে পারছি? চুরির সর্বোচ্চ শাস্তি কত বছর? বসত ভিটা থেকে ভিত্ত নিলে, কেরানি নিলে, বাহক নিলে, রিল্যাক্স, বাহক নিলে কত ধারায় মামলা হবে? এটাও আমার রিলিভেন্ট না। বাবু একটু ভিতরে দেখেন তো, গেস্ট আছে আমার, কথা বলেন। আমি এগুলা বুঝি না। কিসের 408? বাবা বাহক কর্তৃক বিশ্বাসভঙ্গ আলাদা জিনিস আর চুরি আলাদা জিনিস, বারবার বলছি কিন্তু। হযরত প্লিজ, বাহক কর্তৃক চুরি বলছি 381, বাহক কর্তৃক বিশ্বাসভঙ্গ যদি হয় তাহলে তবে 408। আন্দাজে এই যে অতিরিক্ত মানে এগুলা কিন্তু ওই যে আল্লাহ চাইছিল না বানাইতে, আল্লাহ বানাইতেই চায় না, এটা হয়ে গেছে, হয়ে গেছে, আল্লাহ বানাইতেই চায় নাই। বাহক কর্তৃক 381 মামলাও বৈধ, 408 মামলাও বৈধ, কিন্তু 2 মামলায় একসাথে শাস্তি বৈধ নয়। আমি খুব মানে বানাইতেই চায় না আল্লাহ, এটা হয়ে গেছে, চাই নাই, দুষ আল্লাহ চায় নাই। আপনি রিসিভ করতেছেন না কথা, বলতেছি ওইটা কি আর এইটা কি ভাবতেছেন। চুরি বলছি, চুরি কে একটা মানে হয়ে গেছে। মাই ডিয়ার, আমি এগুলা বলতেই চাই না। আপনি আপনাদের অনেক ঊর্ধ্বে আছি, আপনার মাথাতেই নাই ওগুলা। আমি যা বলতে চাইতেছি, একটা গাড়ি নিয়ে চিন্তা করতেছি কিনবো, টাকা দিয়ে দিবেন আজকের মধ্যে সবাই। দেখেন, একটা গাড়ি যখন দাঁড়ানো তখন সেটা স্থাবর সম্পত্তি। খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, পুলিশদের প্রশ্ন হয় এখান থেকে। একটা গাড়ি যখন দাঁড়ানো তখন ওইটা কি সম্পত্তি, আর গাড়িটা যখন চলে, খেয়াল করেন, তার মানে গাড়ি যখন দণ্ডায়মান, সেই গাড়ি থেকে যদি চুরি হয় 7 বছর, তখন এটা 380-তে মামলা হবে। আর যদি গাড়ি চলমান অবস্থায় থাকে তখন যদি পকেট থেকে চুরি হয়
3 বছর 379-তে মামলা হবে, আমি বুঝাইতে পারছি? তাহলে বাস চলন্ত থাকা অবস্থায় মামলা হবে কত? 379। আর বাস দাঁড়ানো থাকা অবস্থায় বাস থেকে চুরি হইলে, এইগুলা বুঝাইতে চাইতেছি আমি। তা ঊর্ধ্বে আছি না আমি অনেক? আরো একটা জিনিস আমি বুঝাইতে চাইতেছি চুরির, না আপনাদের তো দেখাইতেই চাই না দোষ। চুরির আরো একটা আছে, ব্যাপার আছে চুরির, যে আমি যে আমি ঘোড়া চুরি করতে চাই। না ঘোড়া, এখন ঘোড়া চুরি করতে চাই, দেখি যে ইমতিয়াজের একটা ভালো ঘোড়া আছে। ইমতিয়াজের ঘোড়াটা সবচাইতে তরতাজা। আমি কক্সবাজার যাই ইমতিয়াজের ঘোড়াটাই চড়ছি। একটা ঘোড়া আছে ব্ল্যাক, ভাল লাগে, ওরা চললে মনে হয় যে আমি একটা জমিদার ভাব আছে, ওই ঘোড়াটাই আমি নিতে চাই। তা ঘোড়াটা যখন সামনে আসছে, আমি দেখি যে চারপাশে কেউ নাই। আস্তে করে আমি কিছু বিচুলি না কি বলে এগুলাকে, খড়, ঘোড়াটাকে আমার কিন্তু ভিতরে ইন্টেনশন ভালো না, তাই না? আমি ঘোড়াটাকে বলতেছি আয় 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 আয়। ঘোড়াটা আস্তে করে আমার দিক 1 পা বাড়াইছে ওইটা খাওয়ার জন্য, সাথে সাথে চুরি হয়ে গেছে। আমি নিতে পারলাম কি পারলাম না বিষয় না। চুরি, যখনই আপনি চুরির উদ্যোগ শুরু করবেন, চুরি দ্রব্যটা নিতে পারলেন না, পাশের জমিতে গাছটা রাখলেন, এইটা আমার বিষয় না। আমি যখনই গাছ নেওয়ার জন্য গাছে কোপ দিছি, সাথে সাথে কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারতেছি চুরি? আমি ওগুলা বুঝি না, 511তে চুরির উদ্যোগ তো বলে নাই, বলছে দণ্ডবিধিতে যখন উদ্যোগের শাস্তি থাকে না তখন 511 ব্যবহার করে। এক্ষেত্রে চুরির উদ্যোগের কোনো শাস্তি নাই, এই কারণে 511টা আলাদা জিনিস। 511 হইল পকেটে হাত দিছি, পকেটে হাত দিলে টাকা থাকলে নিতে পারলাম কি বিষয় না, চুরি। আর পকেটে টাকা নাই, যেটা হারুন সাহেবের সাথে দীর্ঘদিন ধরে ঘটতেছে আমার সাথে, পকেটে টাকা নাই, চুরির উদ্যোগ হয়ে গেছে, থাকলে চুরি। আমি নিতে পারলাম কি পারলাম না সেইটা বিষয় না। একটা কুকুর দিয়ে বুঝাই, কুকুরের কামড় না হইলে বুঝবেন না। একটা কি ডগ, এই ডগটা আপনার টম এন্ড জেরি ডগ দেখছেন? টম এন্ড জেরি, আমি কিন্তু একটা দ্বারা বুঝাইতেছি, বাকিটা পড়া নেবেন বাসায়। একটা ডগ মানে পুকুর। তাই টম এন্ড জেরির কুকুরটার মানে গাল ধরতে ইচ্ছা করে আমার খুব, যে কেমন না? এখন এরকম একটা কুকুর গুলশানে দেখতেছি, আমি গুলশানে বেড়াইতে গেছি। গুলশানে দেখার পর আমি চিন্তা করতেছি, একটা বিস্কুট আমি খাইছি, হাতে একটা আছে, ঠিক আছে, আমি ওইটা নিয়ে যাওয়ার জন্য একটা বিস্কুট কুকুরের দিকে বলছে আয় 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 আয়। কুকুরটা আমার দিক 1 পা যেই বাড়াইছে, সাথে সাথে চুরি হয়ে গেছে। আমি নিতে পারলাম কি পারলাম না বিষয় না। অর্থাৎ চুরির দ্রব্য অপসারণ হইলেই চুরি। চুরির দ্রব্য কি বলেন? অপসারণ হইলেই চুরি, স্থানচ্যুত হইলেই চুরি, বিকৃত হইলেই চুরি। আমি একটা, এটা কি একটা স্বর্ণের দেখা যাচ্ছে না, এই যে আপনার বার একটা বার বানাইছে, স্বর্ণ শুনলেই বার, এটা স্বর্ণের ওই যে বক্স, থ্যাংক ইউ, স্বর্ণের একটা বাস্ক, হ্যাঁ। এখন এই বাস্কটা আমি যখনই খুললাম, এর মধ্যে যদি স্বর্ণ থাকে সাথে সাথে চুরি। আর যদি বাক্সটা খুলিয়ে আমি দেখি যে না কিছু নাই, চুরির উদ্যোগ। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে আমি একটা আলমিরা ভাঙা শুরু করছি। আলমিরা, খেয়াল করেন, আলমিরা যেই ভাঙার জন্য আমি চাবি ঢুকাইছি, সাথে সাথে কি চুরি হয়ে গেছে। আমি নিতে পারলাম কি পারলাম না এটা বিষয় না। চুরির জন্য আপনি কার্যক্রম শুরু করলেই চুরি হইয়া যায়। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাইলে একটি দণ্ডায়মান গাছ, একটি দণ্ডায়মান গাছ অপসারণের উদ্দেশ্যে কাটা শুরু করে। গ্রামবাসীরা সব চলে আসে, কি ধরনের অপরাধ করছে? চুরি করেছে। কেন? যখনই সে অপসারণের উদ্দেশ্যে কাটা শুরু করছে, একটু খোবলা চলে গেলেই কি
এটা কি অপসারিত হয়ে গেছে না? নড়াচড়া শুরু করে দিয়েছে না? চুরি হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারতেছি? ক একটি দণ্ডায়মান গাছ, ক একটি দণ্ডায়মান। এতদিন পর আইসা আপনার মনের ক্ষুধা যদি মিটাইতে চান তাহলে তো হবে না, টিকিট আর একটা কাটেন, রিল্যাক্স। আমি আপনার চুলকানি সব জায়গায় মলম নিয়ে আসছি আজকে। ক একটি কি বলেন? দণ্ডায়মান গাছ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কেটে ফেলে পাশের জমিতে রেখে যায়। কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। কয় স্যার নিয়ে যাইতে পারলে আমরা চুরি দাগাম, আর না নিয়ে যাইতে পারলে স্যার আমরা ক্ষতি সাধন দাগাম। এরকমও টেকনিক দেখি আমি। তা নয়, আপনার উদ্দেশ্য ফ্যাক্ট, মোটিভ এখানে ফ্যাক্ট। বলতেছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, অপসারণ করার উদ্দেশ্যে, হস্তান্তর করার উদ্দেশ্যে যদি করে তাইলে হবে চুরি। আর যদি ক্ষতি সাধনের উদ্দেশ্যে করে, যদি অনিষ্টের উদ্দেশ্যে করে, যদি ক্ষতির উদ্দেশ্যে করে, সেক্ষেত্রে মিসচিফ। চুরি আর মিসচিফের এই দণ্ডায়মান গাছের মধ্যে ঝামেলাটা লাগে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে যদি হয় ক্ষতি সাধনের উদ্দেশ্য তাইলে হবে অনিষ্ট, যদি হয় ক্ষতির উদ্দেশ্য তাইলে হবে অনিষ্ট, যদি হয় অনিষ্টের উদ্দেশ্য তাইলে হবে ক্ষতি সাধন, তাই না? তাহলে ক একটি দণ্ডায়মান গাছ অনিষ্টের উদ্দেশ্যে কেটে ফেলে ক্ষতি সাধন হয়েছে। তাহলে ক একটি দণ্ডায়মান গাছ, দণ্ডায়মান গাছ দেখলে কিন্তু হবে না, উদ্দেশ্য দেখতে হবে। ক একটি দণ্ডায়মান গাছ, ক একটি কি বলেন? দণ্ডায়মান গাছ অনিষ্টের উদ্দেশ্যে কেটে ফেলে, ক্ষতির উদ্দেশ্যে কেটে ফেলে, মিসচিফের উদ্দেশ্যে কেটে ফেলে। এইখানে একটা মজা, যদি উদ্দেশ্য অনিষ্ট থাকে তাহলে অপরাধটা হয় ক্ষতি সাধন, আর যদি উদ্দেশ্য ক্ষতি সাধন থাকে তাহলে অপরাধটা হয় অনিষ্ট। অনেক রকম সরকারি প্রশ্ন এখানে আপনি পাবেন। তাহলে পাশের জমিতে কেটে রেখে গেলে আপনাকে দেখতে হবে, আবার বলে চুরি, উদ্দেশ্য দেখতে হবে। পাশের জমিতে ফেলে গেলেই এটা চুরি হবে না, আমি বুঝাইতে পারছি। দেখতে হবে কি? তাহলে কয়েকটি দণ্ডায়মান গাছ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কেটে ফেলে পাশের জমিতে নিয়ে যায়, রেখে আসে, দেখে আসতে যে ঘাড়ে ব্যথা পেয়েছে, ঠিক আছে, চুরি হবে কেন? কয়েকটি দণ্ডায়মান গাছ ক্ষতি সাধনের উদ্দেশ্যে কেটে ফেলে পাশের জমিতে রেখে আসে, ওটাও রাখার সময় ঘাড়ে ব্যথা পেয়েছে। আমি আর বুঝাইতে পারবো না, আমি আর বুঝাইতে পারবো না। তাহলে চুরির সর্বোচ্চ শাস্তি 7 বছর না 3 বছর? 3 বছর। বসত ভিটা থেকে চুরি, দোকান থেকে চুরি 7 বছর। অপশনে 7 না থাকলে 3 হবে উত্তর। আমি বুঝাইতে পারছি বিষয়টা? কই যখন 7 নয় তাহলে 5 দাগাও, মানে 3-এ হেরা যাবেই না। তারা হলো আধ্যাত্মিকতা পাইছে, মাথার উপরে দেখতেছে হঠাৎ করে একটা বাতাস লাগলো মুখে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আজকে কিন্তু ক্লিয়ার করেছি, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। তাহলে চুরির একটা বিষয় হলো, আমি বলতাম খুলনা টু ঢাকা, আর এখন বলে এরা খোলা টু ঢাকা। ওকে, এটাও ভালো, এগুলো আমি ম্যানহোলে পাইছি। খুলনা টু কি বলেন? ঢাকা। তাহলে খোলা টু ঢাকা। যদি খোলা জায়গা থেকে চুরি হয়, খোলা জায়গা থেকে চুরি হয়, যদি কারো বডি থেকে চুরি হয়, বডি কারো বডি খোলা জায়গা থেকে যদি চুরি হয়, কারো বডি থেকে যদি চুরি হয়, কি হয়েছে? আর যদি এখন আবার হাত দেই, কিসের উদ্যোগ? আবারও চুরি হয়েছে। আবার এবার বুঝে বললেন কি হয়েছে? উদ্যোগ বুঝাইতে পারছি, ঠিক আছে। তার মানে বডি থেকে যদি চুরি হয়, মানি ব্যাগ বলি না, মানি ব্যাগ নিয়ে গেছে, বলি মানি ব্যাগ নিয়ে গেছে, বডি থেকে যদি চুরি হয় সেক্ষেত্রে শাস্তি 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 379-তে মামলা হবে। এই বডিটা যদি আবার ঘরের মধ্যে থাকে তাইলে কিন্তু 7 বছর হবে। আমি তো ঘুমাইছিলাম, আমি তো ঘুমানোর পর আমার বালিশের নিচে
আমি কিছু টাকা রাখছি, তাহলে ওই টাকাটা যদি ওয়াইফ নিয়ে যায়, ওয়াইফের বিরুদ্ধে চুরির মামলা হয় না। কারণ কারণ স্বামীর কাছে রক্ষিত সম্পত্তির মালিক স্ত্রী, তেমনি ভাবে স্ত্রীর কাছে রক্ষিত সম্পত্তির মালিক স্বামী, উভয়ের মালিক প্রভু। বিরক্ত হচ্ছেন? খোলা জায়গা থেকে চুরি করলে, কারো দেহ থেকে চুরি করলে 3, আবদ্ধ জায়গা থেকে চুরি করলে, আমি কিন্তু বলছি বিশ্বাস একটা লকার, বিশ্বাস আবদ্ধ না, কইও না কিন্তু কাউরে, তোমারই কইলাম খালি, বিশ্বাস একটা কি ভয়ঙ্কর লকার। এই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আপনাকে অবশ্যই কি চুরি করলে আমরা তার মধ্যে বাহক ধরবো, তার মধ্যে আমরা ধরবো ভিত্ত, তার মধ্যে আমরা ধরবো চাকর, আমরা গৃহ পরিচারিকা ধরবো, ম্যানেজার ধরবো, কেরানি ধরবো, তত্ত্বাবধায়ক ধরবো। অর্থাৎ বিচলিত হওয়ার কোনো সুযোগ এখানে থাকবে না। তাহলে চুরি যে কোনো মুহূর্তে দস্যুতা বা ডাকাতিতে রূপান্তরিত হতে পারে, যে কোনো মুহূর্তে দস্যুতা বা ডাকাতিতে রূপান্তরিত হতে পারে। তাহলে যে কোনো মুহূর্তে বলতে আপনি চুরি কইরা পালাইতেছেন, আমি আপনার সামনে যায় বাড়ি খাইছি, সাথে সাথে দস্যুতা হয়ে গেছে। অর্থাৎ চুরি যখন অদৃশ্য চুরি যখন দৃশ্যমান হবে, জ্ঞাত হয়ে যাবে, কি হয়ে যাবে? জ্ঞাত হয়ে যাবে, দস্যুতা ডাকাতি হবে। তার মানে প্রত্যেকটা দস্যুতার মধ্যে একটা চুরি আছে, প্রত্যেকটা ডাকাতির মধ্যে কি আছে? চুরি আছে। প্রত্যেকটা দস্যুতার মধ্যে চুরি আছে এবং অন্যায়ভাবে বল প্রয়োগ আছে। এই অন্যায়ভাবে বল প্রয়োগ করতে গেলে সামনাসামনি হইতে হবে, নাইলে কলার ধর্ম কেমনে? অন্যায়ভাবে বল প্রয়োগ করতে গেলে সামনাসামনি হইতে হবে। তাহলে প্রত্যেকটা দস্যুতার মধ্যে কি আছে? চুরি আছে এবং অন্যায়ভাবে বল প্রয়োগ আছে। প্রত্যেকটা ডাকাতির মধ্যে দস্যুতা আছে। আবার মজার বিষয়, প্রত্যেকটা ডাকাতির মধ্যে কি আছে? দস্যুতা আছে, অর্থাৎ চুরি আছে, অন্যায়ভাবে বল প্রয়োগ আছে। কিন্তু সংখ্যা দিয়ে আমাদেরকে আলাদা করতে হবে, কাজ একই, কিন্তু সংখ্যা যখন ভিন্ন হয়ে যাবে দস্যুতা ডাকাতিতে রূপান্তরিত হবে। 1 থেকে 4 জন ব্যক্তি যখন চুরি এবং অন্যায়ভাবে বল প্রয়োগ করবে তখন তাকে আমরা দস্যুতা বলবো। আর 5 বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা সাধন করবে, খেয়াল করেন, 5 বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা সাধন করবে তখন তাকে আমরা ডাকাতি বলবো। মজা লাগতেছে না? আল্লাহ জানে আপনাদের কিসে মজা লাগে আর কিসে লাগে না। তাহলে আমরা চুরি, দস্যুতা, ডাকাতি আস্তে ছোট ছোট করে নিয়ে নেই। চুরি, দস্যুতা, ডাকাতি। তাহলে চুরির সূত্রটা এরকম, 378 সমান সমান 379 যোগ 380 381। সূত্রটা লিখি, এরপর ব্রেকে যাব। ওকে, হ্যাঁ ব্রেক দিয়ে দিব, আসতেছি আমি। তাহলে 378 সমান সমান 379, 89 না 79 যোগ 380 যোগ 381। তাহলে 379-তে শাস্তি, 378-এ চুরি, তাই তো? 380-তে বসত ভিটা, 381-তে বিশ্বাসের ব্যক্তি, বউ বাদে। বউকে বুঝা দিছে লর্ড ম্যাকুলে, খুব বুঝছে, ঠিক আছে, কারে কে বিশ্বাস করবে আর কারে কে করবে না, ঠিক আছে, রিল্যাক্স, মাথা ঠান্ডা। একটা কথা মাথায় রাখবেন, চুরির 5টা উপাদানের প্রত্যেকটার উপস্থিতি থাকতে হবে। একটা যদি অনুপস্থিত থাকে চুরি হবে না। অর্থাৎ রাস্তায় একটা আংটি করায় পাইছেন, কারো দখলে নাই, অস্থাবর সম্পত্তি, নিজের মনে করে পকেটে নিয়ে বেচে খাইছেন, সেটা কিন্তু চুরি হবে না। কারণ চুরির সম্পত্তি অবশ্যই কারো দখলে থাকতে হবে। রাস্তায় একটা আংটি পায়া আপনি নিজেও খান নাই, কেউ খাইতেও দেয় না, মাছে খাক বলে নদীতে ছুঁড়া মারছেন। এখন এটার তো মালিক আছে, এটা তো শিওর, নাইলে তো আংটি হইতে পারে না সে, তাই না?
এটা তো কি আছে, মালিক আছে। আপনি মাছে কাক চিন্তা করে কেউ যেন না পায়, আমি যেন খাইলেই তো চুরি আপনারা পাঠাই দিচ্ছেন। ক্ষতি সাধন বা অনিষ্ট করে ফেলছেন, সম্পদ নষ্ট করছেন, সম্পদের উপযোগিতা নষ্ট করেছেন। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? খুব কাছাকাছি এগুলা, কি খুব কাছাকাছি। তাহলে নিজের মনে করে অপরের একটি আংটি কুড়িয়ে পেয়ে নিজের পকেটে রেখে কে ফেললো, কি হবে? চুরি, 100% চুরি। নিজের মনে করে অপরের একটি আংটি অপরের একটি আংটি বলছে, তার মানে মালিকানা আছে। দেখেন, নিজের মনে করে অপরের একটা আংটি, আংটি দেখলেই খালি ওই দৌড়াদৌড়ি নদীতে ফেলা হবে না, ঝামেলা আছে। নিজের মনে করে অপরের একটা আংটি নিয়ে বেচা দিচ্ছেন, কি হবে? চুরি হবে। চুরি হবে। আমার আংটি আপনি খুইলা বেচার ক্ষমতা রাখেন, কিচ্ছু হবে না। এইসব আজগুবি কথা না। আমার আংটিটা কোথায়? আত্মসাৎ। আপনি কি বুঝতে পারতেছেন? তাহলে রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি আংটি যদি আপনি বিক্রি করে দেন, সেক্ষেত্রে কি হবে? আত্মসাৎ হবে। খেয়াল করেন, আংটি দেখলেই হবে না। আপনি যখন রাস্তায় পাইছেন, আপনি বেচা দিচ্ছেন, আপনি অপেক্ষা করতেন কার? আপনি পত্রিকায় বিজ্ঞাপন দেন কার? আপনি খেয়ালাইছেন নিজে মনে করে, সাথে সাথে আত্মসাৎ। কারণ কার দখলে আছে এটা আপনি জানেন না। চুরির ক্ষেত্রে অপরের দখলে আছে আপনি জানেন, আর আত্মসাতের ক্ষেত্রে কার দখলে আছে আপনি জানেন না। আবার দেখেন, রাস্তায় কুড়ি পাওয়া একটা আংটি নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছেন, ক্ষতি সাধন করেছেন, মিসচিফ করেছেন, অনিষ্ট করেছেন। তাহলে এই আংটি যে কোনো সময় চুরি হইতে পারে, এই আংটি যে কোনো সময় আত্মসাৎ হইতে পারে, এই আংটি যে কোনো সময় ক্ষতি সাধন হইতে পারে। আপনাকে বুঝা পড়তে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? আল্লাহ জানে বুঝাইতে পারছি কিনা। বুঝাইতে পারছি? আল্লাহু আকবার। মানে আপনারা বোঝার চেষ্টা করলে তো আমি ধন্য, আমার জন্ম সার্থক। তাহলে খুলনা টু ঢাকা তো পড়ছি, তাই না? এবার লেখেন একা টু পচা। হ্যাঁ, একা টু পচা, একা টু পচা। হ্যাঁ, একা টু পচা। সামথিং ইজ বেটার দেন নাথিং। শামসুদ্দিন বেটার ঘরের নাতি। একা টু পচা। হযরত, মানে ভাগ্য ভালো আমার খুব, ঠিক আছে, যে আপনাদের সাথে আমার পড়া লাগে নাই। পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। যেভাবে আপনি পাশে রাখছেন, উনার এত ধৈর্য আল্লাহ দিছে। না না, 100% হারুন ভাই দারুণ মানুষ। আমরা এটা টিভিতেও দেখেছি, ঠিক আছে। বলতে পারি না, আমার জানা নাই। ও হারুন ভাই রংপুর পোস্টিং গেছে। দেখেন, তাহলে একা টু পচা এই জায়গাটা আমার ভুল হয়, আশা করি আপনাদের ভুল হবে না। এই কারণে আমি করছি। এগুলো মকরা টেকনিক। মকরা টেকনিক মানে যারা খুবই দুর্বল তাদের জন্য, আপনাদের জন্য না। একা টু পচা মানে 391 আর 395। দেখা যায় এর আগে আমরা যে ধারাগুলা পড়ে আসছি, চুরির পরই চুরি শাস্তি দ্বারা পড়ছি, এই জায়গায় এসে এরা হলো ডাকাতি করে ফেলছে। 91-তে 391-তে ডাকাতির সংজ্ঞা আর 395-তে ডাকাতির শাস্তি আছে। এইখানে ভুল হয় আমার। এই কারণে কি করেছি বলেন? একা টু পচা। তাহলে ডাকাতির সংজ্ঞা আছে কততে? 391। ডাকাতির শাস্তি আছে কততে? 395। খুন সহ ডাকাতি কিন্তু আসবে, কালকে পড়াইছি। 396। এর শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন 10 আছে না? মৃত্যু, যাবজ্জীবন 10 বছর অর্থ। এখান থেকে কিন্তু প্রশ্ন হইলেও হইতে পারে। আমি শিওর যে ডাকাতির 95 থেকে 402 পর্যন্ত কোনো না কোনো প্রশ্ন এসে যাবে। 395 থেকে 402 এর মধ্যে কোনো না কোনো প্রশ্ন হয়ে যাবে। কারণ এগুলো করে খাওয়ার দ্বারা কোর্ট কাছারিতে গেলে দেখবেন এগুলো দিয়ে প্রচুর পরিমাণে মামলা হয়। ওকে, তাহলে আমরা দস্যুতা জিনিসটা কি আর ছিনতাই জিনিসটা কি একটু বুঝি, নাইলে হবে না। দুইটা ফাঁসি লাগতে হবে। তাহলে
আমি তো আমার অস্ত্রটা রাইখে আসছি। কারো কাছে আছে ওইটা? আমি যখন তো হচ্ছে না, নিজেরটা নিজেই দিয়ে দিচ্ছেন অস্ত্র দেখে, ঠিক আছে। এইটা আমাকে দিয়ে দিছে, এই ব্যাগটা আমি দেখে দৌড় দিছি 10 মিনিট। এই ব্যাগটা নিয়ে আমি কি করেছি? দৌড় দিয়েছি। খেয়াল করেন, যখন না এটা চিন্তাই না, প্লিজ এইটা চিন্তাই না, আমি দৌড় দিয়েছি। আমি যখন তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে বলতেছি যা আছে দিয়ে দাও, বা আপনার কাছ থেকে যখন আমি টান দিয়ে নিয়ে যাচ্ছি, তখনও চিন্তাই না, প্লিজ আন্দাজে আন্দাজে। আমি তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে যখন কোনো সম্পত্তি আদায় করতেছি, তার নাম হবে দস্যুতা সাধন, তার নাম হবে রোবারি, তার নাম হবে রোবারি, তার নাম হবে দস্যুতা সাধন। সর্বসাধন সিদ্ধ করে খাইছে। তার মানে ছিনতাই হবে তখন, ছিনতাইটা অনেকটা চাঁদাবাজির সাথে মিলে। বল প্রয়োগে সম্পত্তি গ্রহণ বা ছিনতাই অনেকটা চাঁদাবাজির সাথে মেলে। আমি ফোন করে বলতেছি, তুমি যদি আমাকে 5 লাখ টাকা না দাও, সেক্ষেত্রে কিন্তু তুমি কালকে থেকে তোমার বাচ্চার স্কুলে যাবে না। তুমি যদি আমাকে 2 লাখ টাকা না দাও, সেক্ষেত্রে তোমার নামে আমি হালকা কুৎসা রটনা রটাবো। সবকিছু কিন্তু কয়া দেব না। এটা শুই না আমাকে কিছু টাকা দিচ্ছেন, এইটার নাম হবে বল প্রয়োগে সম্পত্তি আদায় বা ছিনতাই। অনেকটা কিসের মতো বলেন? চাঁদাবাজির মতো। আর আপনাকে ঠেকায় দেওয়ার সাথে সাথে আমি যদি কিছু নিয়ে দৌড় দেই, দস্যুতা। আপনার ব্যাগ নিয়ে যদি আমি দৌড় দেই, দস্যুতা। আমি কি বুঝাইতে পারছি? একটা হচ্ছে তাৎক্ষণিক ক্ষতির ভয় দেখিয়ে সম্পত্তি গ্রহণ, আর একটা ভবিষ্যতের ক্ষতির ভয় দেখিয়ে সম্পত্তি গ্রহণ। ভবিষ্যতের ক্ষতির ভয় দেখিয়ে যদি কোনো সম্পত্তি গ্রহণ করা হয়, তা ছিনতাই বা বল প্রয়োগে সম্পত্তি আদায় হবে। আর যদি তাৎক্ষণিক ক্ষতির ভয় দেখিয়ে যা আছে দিয়ে দাও, সাথে সাথে কি দস্যুতা হবে। আর যদি 5 বা ততোধিক ব্যক্তি তাৎক্ষণিক ক্ষতির ভয়ভীতি দেখিয়ে কোনো সম্পত্তি গ্রহণ করে, তার নাম হবে ডাকাতি। ডাকাতি, ডাকাতিয়া বাসে। তাহলে 383 সমান সমান 384। 383 সমান সমান 384। 383-তে বল প্রয়োগে সম্পত্তি আদায় বা ছিনতাইয়ের কথা বলা আছে। 384-তে বল প্রয়োগে সম্পত্তি আদায় বা ছিনতাইয়ের মামলা হবে 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 3 অর্থ উভয়। 384 3 অর্থ উভয়। রিল্যাক্স। রোবারি আছে কততে? 390। আর 392 কি আছে? শাস্তি আছে। তাহলে 390 সমান সমান 392। তাহলে 390-এ আমারও একাট্টু ফসা, এই কারণে করি। আমার 390 মাঝে মাঝে ডাকাতি মনে হয়। হ্যাঁ ঠিক আছে, 390 কি আছে, এই কারণে একাট্টু পচা করছি। বুঝতে পারছেন কেন করছি? যে আমারও কেন জানি 390-কে ডাকাতি মনে হয়। এটা আমার মতো এরকম 100 লোক আছে। আমি বুঝাইতে পারছি, এই কারণে একাট্টু পচা করে নিছি যে একা ছাড়া ডাকাতি হয় না, একাট্টু পচা। অর্থাৎ 391-তে ডাকাতি, আর 395-তে ডাকাতির শাস্তি, আর 390-তে রোবারি। ওই যে রোবারি ডাকাতিতে টানে, রবিনহুড লাগে। তাহলে রোবারি আছে কততে? 390। 392-তে রোবারির শাস্তি আছে। তাহলে বাবা আমি হাত উঁচু করবো, আপনারা উঁচা করার পর বুঝবেন, আগে কয়ে লই। আপনারা বলা শুরু করেন না, তাহলে কিন্তু আমার কিন্তু গেস্ট বসা। ওকে? আর একটু সূর্যটা যখন এরকম আমি জায়গায় ধরবো, তখন বুঝবেন উঠতেছে। আর সূর্যটারে যখন আমি এরকম করবো, তখন এটারে কি মনে করবেন? অস্ত যাইতেছে। এরকম করলে উদয়, আর এরকম করলে অস্ত, মানে যাবাই দিয়েন। সূর্যটা তো হ্যাঁ সকাল বিকাল না বাবা, সকাল রাত, আবার রাত। তাহলে উদয় যখন হবে তখন কি হচ্ছে, আর যখন অস্ত যাচ্ছে রিল্যাক্স। তাহলে খেয়াল করেন, সূর্য উদয় থেকে সূর্য
অস্তের মধ্যবর্তী সময়কে কি বলে? দিন বলে। সূর্য উদয় থেকে, খেয়াল করেন কিন্তু এই হাত দিয়ে না দিলে কিন্তু ঝামেলা আছে। সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কি হবে? দিন। আর সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের মধ্যবর্তী সময় রাত। এখান থেকে প্রশ্ন হয়, অর্থাৎ দিনে 10 রাতে 14, 392। বলেন দিনে 10 রাতে 14। তাহলে দিনে দস্যুতা করলে 10 বছর, আর রাতে দস্যুতা করলে 14 বছর। লেখেন দিনে 10 রাতে 14। দিনে 10। আমি কিন্তু অনেক কাভার করে নিয়ে আসছি, তাই না? তাইলে খেয়াল করেন, এরকম এইভাবে প্রশ্ন হবে না, কিন্তু প্রশ্ন হবে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়ে দস্যুতা সাধনের শাস্তি কি? 10 বছর। আর সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের মধ্যবর্তী সময়ে। ধন্যবাদ সবাইকে। ব্রেক। ভালো থাকেন সবাই। লাইভটি শেয়ার করে